হ্যালো স্টুডেন্টস, আমি সোমনাথ স্যার আবার তোমাদের সাথে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জাস্ট কদিন আগেই যে এক্সামটা হলো, সর্বভারতীয় একটি পরীক্ষা, দ্যাট ইজ নিট। তার ফিজিক্স পার্টের 50টা কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। যেহেতু 50টা কোশ্চেন, ফলে ভিডিওটা কিন্তু যথেষ্ট বড় হবে, তাই আমরা সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমাদের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে বলছে, কোশ্চেন আশা করি তোমাদের কাছে প্রত্যেকেরই রয়েছে। যদি ভিডিওটা দেখতে দেখতে তোমরা কোশ্চেনটা নিজেরা প্রিন্ট আউটটা হাতের মধ্যে নিয়ে নাও, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে এটা একটা ইনফাইনাইটলি লং ওয়্যার, 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে, সেখান থেকে 20 সেন্টিমিটার দূরে বলেছে যে এখানে একটি ইলেকট্রন 10⁵ মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে ইনফাইনাইটলি লং ওয়্যারের জন্য বায়ট-সেভার্টের ফর্মুলাটা, সেই ফর্মুলাটার জন্য 20 সেন্টিমিটার দূরে ম্যাগনেটিক ফিল্ড তো B ইজ ইকুয়াল টু, আমরা জানি μ0I বাই 2πr, অর্থাৎ μ0 4π × 10⁻⁻⁷, I হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর 2π ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100 মিটারে যদি করি, তাহলে সমস্ত কেটে কেটে এখানে থাকে 2, this is 5 ইকুয়াল টু আমাদের আছে 5 × 10⁻⁻6 টেসলা, এই ম্যাগনেটিক ফিল্ড। এইবার ফোর্স এক্সপেরিয়েন্স আমরা জানি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? থাম্ব রুল। এখানে যদি এদিকে যদি থাম্ব রুল হয়, তাহলে আমার কারেন্ট কি হচ্ছে এদিকে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার হলে আমাদের হচ্ছে qvb। তার মানে q হচ্ছে, আমরা জানি ইলেকট্রনের 1.6 × 10⁻⁻90, ভেলোসিটি হচ্ছে 10⁵ মিটার পার সেকেন্ড, আর b হচ্ছে 5 × 10⁻⁻6 মিটার। সমস্ত ক্যালকুলেশন করে এখানে দেখা যাবে দ্যাট ইজ 8 × 10⁻⁻20। দ্যাট ইজ অপশন 4, number 4 is correct. Okay. The next question বলছে, the body is executing simple harmonic motion with frequency n. তাহলে এইখানে দেখো তোমাদের প্রত্যেকে in one oscillation kinetic energy and potential energy completes two oscillations. যদি সিম্পল হারমোনিক মোশনে পেন্ডুলামের থিওরিটা তোমরা দেখো, তাহলে মিড পজিশন, পেন্ডুলামটা একবার এই দিকে যাবে আর একবার এই দিকে যাবে, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মোশন এখান থেকে শুরু করে এদিকে আসবে। তাহলে পোটেনশিয়াল এনার্জির কথা যদি চিন্তা করি, তো এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এইখানে ম্যাক্সিমাম, আবার এইখানে ম্যাক্সিমাম। তাহলে ঠিক করে দেখো যে একটা কমপ্লিট অসিলেশন যখন পেন্ডুলাম এইখান থেকে গিয়ে আবার এখানে আসছে, তার মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি তারা দুটো করে অসিলেশন কমপ্লিট করছে। সুতরাং here the correct option will be 2L. The frequency of the potential energy is 2L. 2 নম্বর correct. Next question. হ্যাঁ, এইখানে বলেছে এটা রেডিও অ্যাক্টিভিটি সিম্পল প্রবলেম। ফার্স্টে দেখো x z এইখান থেকে আসছে b
জেড মাইনাস ওয়ান। তাহলে আমরা জানি চার্জ এবং মাসের কনজারভেশন, তাহলে এখানে কি হবে ইলেকট্রন প্লাস ওয়ান, কারণ জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান হলে এখানে জেড হয়। তাহলে ইলেকট্রন প্লাস ওয়ান যদি নির্গত হয় তাহলে এখানে ফার্স্টে কি হবে বিটা প্লাস, তারপরে বি জেড মাইনাস ওয়ান, সেখান থেকে আসছে সি জেড মাইনাস থ্রি, তাহলে তারপর প্লাস কি হবে জেড মাইনাস থ্রি। একটা যদি আলফা পার্টিকেলস দিই হিলিয়াম 24 তাহলে জেড মাইনাস থ্রি প্লাস টু করলে এখানে জেড মাইনাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ কনজারভেশন হচ্ছে এখানে। আর তাহলে এখানে কি নির্গত হলো আলফা, তাহলে বিটা প্লাস আলফা, তাহলে ফার্স্টে বিটা প্লাস তারপরে আলফা, তাহলে আর 3 নম্বর দেখা দরকার নেই, দ্যাট ইজ অপশন 3 ইজ কারেক্ট। বিটা প্লাস আলফা দেন বিটা মাইনাস, দিস ইজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আচ্ছা, এসকেপ ভেলোসিটি, এটা গ্র্যাভিটেশনের ক্লাস 11 এর এসকেপ ভেলোসিটির ফর্মুলা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। দেখো কোশ্চেন নিচে যা এসছে 50টা, সেখানে যতটা আমরা ফাস্ট করতে পারবো, অর্থাৎ এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি আছে এসকেপ ভেলোসিটি √2gm/r। তাহলে আর্থের ক্ষেত্রে আমি ধরলাম ভিই এসকেপ বা আর্থ, ই ফর আর্থ, তাহলে এম হচ্ছে আর্থের, তাহলে আর্থটাকে যদি স্ফিয়ার ধরি তাহলে মাস অফ দ্য আর্থ ইকুয়াল টু কি হবে, একটা যদি স্ফিয়ার ধরি 4/3 pi r cube into rho, where rho is the density, আর্থের ডেনসিটি, ম্যাটেরিয়ালের ডেনসিটি। সেখানে আরেকটা প্ল্যানেটের বলেছে যে মাস হচ্ছে রেডিয়াস 4 টাইমস দ্যাট অফ আর্থ, তাহলে সেই প্ল্যানেটের মাস আমরা বললাম কত, প্ল্যানেটের ক্ষেত্রে 4/3 পাই, তাহলে আর্থে যদি r হয় সেই প্ল্যানেটের কত 4r × রো, এবং সেম মাস ডেনসিটি, তাহলে রোটা সেম হবে। তাহলে সেই প্ল্যানেটের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি হবে, এটা আর্থের জন্য, এটা সেই প্ল্যানেটের জন্য, √2g mp/4r, p ফর প্ল্যানেট, p ফর আর্থ। তাহলে দুটোকে ভাগ করি, vp/ve is equal to √p হচ্ছে 2g, mp এর জায়গায় লিখলাম এই ভ্যালুটা বসিয়ে দিই 4/3 pi 4r cube rho divided by 4r into √, now v আর্থ হচ্ছে উপরে যাবে r, নিচে 2g 4/3 pi r cube rho। ওকে, এইবার দেখো আমাদেরকে কি করতে হবে, ফাস্ট করতে হবে। তাহলে 2g 4/3 pi 2g 4/3 pi রো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে থাকছে 4r, তাহলে √r উপরে থাকছে 4r স্কয়ার, আর নিচে এখানে r আর কিউব থেকে যাচ্ছে r স্কয়ার, তাহলে √4 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে vp ইজ ইকুয়াল টু 4vp, দ্যাট ইজ 4v। কারেক্ট অ্যান্সার ইজ 4v। তাহলে এখানে সিম্পল ফর্মুলা, আমাদেরকে এসকেপ ভেলোসিটির এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলা যদি আমরা ভুলে যাই তখন কিন্তু অঙ্কটা করতে অসুবিধা হবে। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, হাফ লাইফ অফ এ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, এক্ষেত্রেও একটা ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ আমরা জানি n0/n is equal to 2 to the power p/t to the power half। এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা করবার জন্য। হাফ লাইফের যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক সেখানে তোমরা এই ফর্মুলাটা পাবে, প্রত্যেকটা বইতে এই ফর্মুলাটা দেওয়া আছে। তাহলে এখানে বলেছে হাফ লাইফ হচ্ছে 100 ঘন্টা এবং 150 ঘন্টা পর আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে n0/n is equal to 2 to the power, তাহলে টাইম হচ্ছে 150 আর নিচে হাফ লাইফ হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে কত হয় 2 to the power 3/2,
তাহলে 2 টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার কিউব 8 তার রুট দ্যাট ইজ 2√2। তাহলে n ইজ ইকুয়াল টু কত হয় n0/2√2। এবার n0 টা কি? n0 হচ্ছে ইনিশিয়াল, মানে at t equal to 0 তে যে পরিমাণ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা ছিল তার নিউক্লিয়াই যে পরিমাণ ছিল দ্যাট ইজ n0। তাহলে তার কত 1/2√2। তাহলে রাইট অপশন কি এক্ষেত্রে? নাম্বার 2 দিস ইজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ 1/2√2 150 ঘন্টা পর আমার থাকে। নেক্সট কোশ্চেন। অপটিক্সের খুবই সুন্দর একটি প্রবলেম, ঠিক আছে? এখানে দেখো একটা কনভেক্স লেন্স, সব থেকে ভালো হয় এখানে যদি ছবিটা তোমরা খুব কুইকলি এঁকে নিতে পারো তাহলে অঙ্কটা খুব সহজ। তাহলে একটা কনভেক্স লেন্স, এই একটা কনভেক্স লেন্স, ওকে, অ্যান্ড ইট ইজ ইটস প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এর ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ধরে নিই এইটা হচ্ছে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ, তাহলে এইটা হলো কত 20 সেন্টিমিটার। এইটা হচ্ছে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ। তাহলে কনকেভ লেন্স B of focal length 5 সেন্টিমিটার আর kept along the same axis with distance d between them। তাহলে কনকেভ লেন্স আচ্ছা, এদের মধ্যে দূরত্ব ডিসটেন্স d আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। এইবার শর্তটা কি দিয়েছে দেখো, ছবিটা কিরকম, d between them প্যারালাল বিম অফ লাইট। তাহলে এতে প্যারালাল বিম অফ লাইট পড়ছে, এতে প্যারালাল বিম অফ লাইট পড়ছে। তাহলে প্যারালাল বিম অফ লাইট পড়ার পর অবভিয়াসলি সেটা কোন দিকে, কোন পয়েন্টে গিয়ে মিলিত হবে, ফোকাসে গিয়ে মিলিত হবে। ধরে নিচ্ছি কনকেভ লেন্সটা এক্ষেত্রে নেই, তাহলে এটা কোথায় গিয়ে মিলিত হবে, এদিকে যাচ্ছে, ফোকাসে গিয়ে মিলিত হবে। এদিকে ডটেড লাইন দিলাম কারণ কনকেভ লেন্সটা থাকার জন্য এটা মিলিত হতে পারছে না। আচ্ছা, ফাইনালি যেটা বেরোবে সেটা কি হচ্ছে, কনকেভ লেন্স থেকে প্যারালাল বিম হয়েছে, প্যারালাল বিম হয়েছে। তাহলে অবশ্যই কনকেভ লেন্সের ক্ষেত্রে অবজেক্টটা কি, অবজেক্ট দ্যাট ইজ ভার্চুয়াল অবজেক্ট। এক্ষেত্রে অবজেক্টটা হয়ে গেল ভার্চুয়াল কনকেভ লেন্সের ক্ষেত্রে, মানে তারা এইখানে মিলিত হচ্ছিল। তাহলে ফোকাসে যদি মিলিত হয় তাহলেই আমরা জানি কি সেটা প্যারালাল হয়। তাহলে অবভিয়াসলি এই ডিসটেন্সটা কি, দিস ইজ 5 সেন্টিমিটার, কারণ এটাই হচ্ছে আমার লেন্স বি এর অর্থাৎ কনকেভ লেন্সের ফোকাল লেন্থ, দ্যাট ইজ দ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে টোটালটা 20, 8 টু দ্য 5, তাহলে d ইজ ইকুয়াল টু কত, অবভিয়াসলি 20 থেকে 5 বার, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। নাম্বার 2 দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার জন্য, ছবিটা ভালো মতো বোঝো। এটা হচ্ছে কনভেক্স লেন্স যার ফোকাল লেন্থ হচ্ছে এখানে 20 সেন্টিমিটার। তাহলে প্যারালাল বিম এইখানে গিয়ে মিলিত হয়, মিলিত হতো কিন্তু মাঝখানে আমাকে কনকেভ লেন্স একটা দিয়েছি যার ফোকাল লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে, ফাইনালি বিমটা হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল হচ্ছে মানে কি, এই রেটা তার ফোকাসে গিয়ে মিলিত হতো। তাহলে অবশ্যই এই পয়েন্টটা কনকেভ লেন্সের ফোকাল লেন্থ, তাহলে কনকেভের ফোকাল লেন্থ কত বলেছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5। তাহলে অবভিয়াসলি দুটো লেন্সের মধ্যে ডিসটেন্স কত, 20 minus 5, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। ওকে, correct option is number 2. Next question. আচ্ছা, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এটা ভেরি ইজি একটা প্রবলেম, ঠিক আছে? 3 লাইনের প্রবলেম। V is equal to V0 sin ওমেগা। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমরা কি জানি, এক্সপ্রেশন ইজ নরমাল কারেন্টের মধ্যে dq dt। এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি জানি, Q is equal to CV, well known formula ধারকত্বের, Q is equal to CV। তাহলে C, V is equal to V0 sin omega t। তাহলে ডেরিভেটিভ কর ddt of C V0 sin omega t। তাহলে ডেরিভেটিভ C V0 কনস্ট্যান্ট, ডেরিভেটিভ এর বাইরে বেরোবে, sin এর ডেরিভেটিভ করলে হবে cos, এখানে একটা ওমেগা আছে
ওমেগা সামনে আসবে, দ্যাট ইজ ওমেগা সি v0, v0 omega c cos omega t number 1, that is the right option for this. Okay, next question. এটাও খুব সুন্দর একটি প্রবলেম। এখানে নততল থেকে একটি বস্তু স্লাইড করছে, তাহলে এইখানে বস্তুটি এভাবে ধরে নিচ্ছে, এভাবে স্লাইড করছে স্মুথ। তাহলে যখনই স্মুথ বলা থাকবে, যখনই কোনো কোশ্চেনে স্মুথ বলা থাকবে, তার মানে এটা ভেবে নেবে যে সেখানে কিন্তু নো ফ্রিকশন, তাহলে ফ্রিকশনলেস, অর্থাৎ ফ্রিকশনের কোনো ক্যালকুলেশন এখানে আসবে না। এইবার মেকানিক্সের একটি ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে এস এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, দ্যাট ইজ এস। এবার ফর্মুলাটা যদি টি এস হয়ে যায়, অর্থাৎ টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, টি তম মানে ধরে নাও 3 সেকেন্ড এবং 4 সেকেন্ড, তাহলে 4th সেকেন্ডে কতটা গেছে, তাহলে কি করব, টি এস মানে কি, টি তে মোট যতটা গেছে মাইনাস টি মাইনাস 1, অর্থাৎ দুটোকে মাইনাস করলে আমার ফর্মুলাটা হয় ইউ প্লাস হাফ এ টি মাইনাস 1। এবার এখানে বলে দিয়েছে স্টার্টিং ফ্রম রেস্ট মানে u is equal to 0, তার মানে Sn, তাহলে Sn এর জায়গায় n বসাও, ফর্মুলাটা দাঁড়ায় হাফ a 2n minus 1, আর এখানে বলেছে n plus 1, তাহলে n plus 1 এর ফর্মুলাটা দাঁড়ায় হাফ a 2, n এর জায়গায় বসিয়ে দাও n plus 1 minus 1 is equal to half a 2n plus 2 minus 1 plus 1। এইবার Sn by Sn plus 1 দুটোকে ডিভাইড করলে কি দাঁড়ায়, Sn by Sn plus 1 দুটোকে ডিভাইড করলে দাঁড়ায় 2n minus 1 by 2n plus 1, অর্থাৎ অপশন 2 2n minus 1 by 2n plus 1, this is the right option. ওকে, তাহলে এখানে লক্ষণীয় বিষয় কোনটা, এখানে কিন্তু টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেছে, মোট অতিক্রান্ত দূরত্ব বলেছে, অর্থাৎ nth সেকেন্ডে বলেছে, ঠিক আছে, ফ্রম t is equal to n minus 1 to n, তার মানে nth সেকেন্ডে n তম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমাকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। এটাও খুব সুন্দর একটি অঙ্ক, ক্লাস 11-এ আমাদের ওয়ার্ক এনার্জি এবং পাওয়ারের অঙ্ক, এটা ফান্ডামেন্টাল কোশ্চেন। এটা এস থেকে একটি বস্তুকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এস হাইট থেকে, তাহলে এই ধরুন পৃথিবী, সেখান থেকে এর হাইটটা হচ্ছে এস। তাহলে এমন একটা পজিশন বলেছে, সাপোজ এই পজিশনে এর ক্ষেত্রে কি হলো, সাপোজ এই ক্ষেত্রে ধরে নিলাম হাইট হচ্ছে h, তাহলে এখানে বলেছে কাইনেটিক এনার্জিটা 3 টাইমস ইজ পোটেনশিয়াল এনার্জি। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে সর্বোচ্চ পজিশন, সর্বোচ্চ পজিশনে আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কত হয় mgs। কাইনেটিক এনার্জি কত, মুহূর্তের জন্য বস্তুটি স্থির হবে, কাইনেটিক এনার্জি হচ্ছে 0, তাহলে টোটাল এনার্জি কত হলো, টোটাল এনার্জি ইজ mgs। আচ্ছা, এই বিন্দুতে আমাকে কি বলেছে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাও কি হবে শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাই, এখানেও টোটাল এনার্জি mgs, তাহলে এখানেও কি হবে, অবশ্যই টোটাল এনার্জি কত হবে mgs। এবার কোশ্চেনের দিকে লক্ষ্য করো, কোশ্চেনটাকে ফলো করো, কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে কাইনেটিক এনার্জি ইজ 3 টাইমস ইটস পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি 3 গুণ,
তার মানে বসিয়ে দিলাম 3 of potential energy plus potential energy is equal to mgs, তাহলে 3 আর 4 তাহলে 4 potential energy is equal to mgs, তাহলে এখানে potential energy কত দাঁড়ালো mgs by 4। এখন এই সাইডে potential energy কত হয় আমরা প্রত্যেকেই জানি, এই সাইডে potential energy হচ্ছে mgh, তাহলে নিম্নে উচ্চতা h is equal to কত s by 4। কিন্তু মজার ব্যাপার দেখো s by 4 এখানেও আছে, s by 4 এখানেও আছে, s by 4 এখানেও আছে, তাহলে তোমাকে নেক্সট পার্টের সলিউশনে কিন্তু যেতেই হবে। নেক্সট পার্টে এবার কি বলছে, নেক্সট পার্টে বলছে যে তার স্পিড কত। তাহলে স্পিডের ক্ষেত্রে আমরা মেকানিক্সের ফর্মুলা ইউজ করি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h। এখানে h বা অতিক্রান্ত দূরত্ব কতটা, অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইটুকু, তার মানে এইখান থেকে শুরু করে এত দূর অবধি কতটা এসছে, তাহলে এইটুকুটা কত s আর এইটুকুটা কত বের করেছি s by 4, তাহলে obviously এইটুকুটা কত হবে s minus s by 4, that is 3s by 4। তাহলে এতটা ডিসটেন্স নেমে আসছে, তাহলে 2g অতিক্রান্ত দূরত্ব 3s by 4, এতটা হাইট নেমে আসছে 3s by 4। আচ্ছা এইবার ইনিশিয়াল ভেলোসিটি, এখানে আমি জানি মুহূর্তের জন্য বস্তুটি স্থির হয়েছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি u কত 0, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 3gs by 2, তাহলে v ইজ ইকুয়াল টু root over 3gs by 2, তাহলে s by 4 root over 3gs by 2, option 4। okay, that's the correct answer। next question, এটা খুবই সহজ একটা অঙ্ক, ভেরি ভেরি ইজি। পোটেনশিওমিটার সেল ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে এই রিলেশনটা তোমরা প্রত্যেকেই জানো, E1 by E2 is equal to L1 by L2, এই রিলেশনটা আমাদের প্রত্যেকেরই জানো। তাহলে E1 কত 1.5 ভোল্ট, E2 কত 2.5 ভোল্ট, তাহলে L1 কত দ্যাট ইজ 36 সেন্টিমিটার পেয়েছি, L2 টা আমাকে বের করতে হবে, পয়েন্ট উঠিয়ে দিলাম 53 35, তাহলে L2 is equal to 36 into 5 by 3, কাটাকাটি করে 60 সেন্টিমিটার is the correct answer, option 1। ওকে, আশা করি প্রত্যেকেই এটা পারবে, খুবই সহজ হবে। নেক্সট কোশ্চেন, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে এই কোশ্চেনটার ক্ষেত্রে যে প্রোপাগেশন হচ্ছে x ডিরেকশন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে x থেকে y এর দিকে স্ক্রুকে ঘোরালে যে দিকটা যায় সেটা হচ্ছে z ডাইরেকশন, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে অপরের মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, এবং E ক্রস B অর্থাৎ এইটা ক্রস প্রোডাক্ট করে আমি যেটা পাবো সেটাই আমাকে দেবে ডাইরেকশন অফ প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ E এবং B এর ক্রস প্রোডাক্টের ডাইরেকশন যেদিকে হবে সেই দিকেই আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করার সবথেকে ভালো উপায়, যদিও কিছুটা সময় এতে তোমাদের বেশি লাগবে, কিন্তু তোমরা যদি একটু চেক করে নাও চারটা অপশনের ক্রস প্রোডাক্টটা, তাহলে দেখতে পারবে যে E ক্রস B এখানে ডাইরেকশনটা তোমাদের কোন ডাইরেকশনে বলেছে, ডাইরেকশনটা কিন্তু হবে টুয়ার্ডস x ডাইরেকশন। তাহলে এখানে ক্রস প্রোডাক্টটা যদি করে ফেলো E এবং B, দেখো E ক্রস B I J K, ঠিক আছে। সাপোজ আমি 2 নম্বরটাই তোমাদেরকে বলছি, তাহলে I হচ্ছে 0, J -1, K হচ্ছে +1, এইখানে B কত 0, J -1, K -1, তাহলে I কমন নিয়ে
ম্যাট্রিক্স প্রত্যেকেই জানো -1 1 +1, বাকিগুলো প্রত্যেকটাই 0। তাহলে এখানে দেখো 2y, তাহলে x ডাইরেকশন মানে কি ইউনিট ভেক্টর কত এখানে x এর দিকে আমরা জানি ইউনিট ভেক্টর i। তাহলে প্রত্যেকটা অপশন তোমরা যদি চেক করো 1, তোমরা ইচ্ছা করলে 1 3 4 এগুলো চেক করে দেখতে পারো, দেখবে কোনোটারই ডিরেকশন কিন্তু x এর দিকে হচ্ছে না, অর্থাৎ i পাচ্ছ না, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে -i পাচ্ছ বা অন্য কিছু পাচ্ছ। ওকে, তাহলে এখানে রাইট অপশন ইজ 2। অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর মেথড করে তোমরা যদিও কিছুটা সময় হয়তো বেশি লাগতে পারে, কিন্তু নিশ্চিত করে তোমরা দেখতে পারো যে কোনটা ই ক্রস বি, অর্থাৎ যে অপশনটা আমার ডাইরেকশন অফ প্রপাগেশন অর্থাৎ আই হবে, অর্থাৎ এক্স ডিরেকশনে দিকে যাবে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল কোশ্চেন। পোলার মলিকিউলস আর দ্য molecules that is having a permanent electric dipole moment, তাদের পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে। এটা যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকেই তোমরা পাবে, এটা নতুন করে কিছু বলা নেই। নেক্সট, হ্যাঁ, স্মল বলের ভেলোসিটি, এটাও খুব সুন্দর একটি অঙ্ক। এখানে দেখো যে আমি ধরে নিলাম কন্টেনার ফিল্ড উইথ গ্লিসারিন, তাহলে এখানে গ্লিসারিন আছে, সাপোজ এখানে গ্লিসারিন আছে, আমি বলটাকে এখান থেকে ফেলে দিচ্ছি। সাপোজ মাস অফ দ্য বল ইজ m, তাহলে m ইজ ইকুয়াল টু কি ভলিউম ইনটু ডেনসিটি, আমরা প্রত্যেকেই জানি ভর সমান সমান আয়তন ইনটু ঘনত্ব। তাহলে বলের ভলিউম কত হলো? v is equal to m/d। তাহলে বলটাকে যখন আমরা গ্লিসারিনের মধ্যে ফেলছি, তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি যে বলটা তার সম আয়তনের তরলকে কি করবে? ডিসপ্লেস করবে। তাহলে সম আয়তন মানে, ফলে এইখানে লম্বতা বায়ান্ট ফোর্স কত হবে? সম আয়তন অর্থাৎ m/d ইনটু গ্লিসারিনের ঘনত্ব। গ্লিসারিনের ঘনত্ব কত? d/2 ইনটু g, অর্থাৎ m/2g। এই ফোর্সটা কোথায় হবে? এই ফোর্সটা আমি পজিটিভ চিহ্ন দিলাম এবং আপওয়ার্ড, অর্থাৎ বলটাকে উপর দিকে টেনে দেব। আচ্ছা, বলের এবার ওয়েট কত? ওয়েট অফ দ্য বল কত? m ইনটু g। এটা কোন দিকে কাজ করবে? দ্যাট উইল অ্যাক্ট ডাউনওয়ার্ড, নিচের দিকে, ঠিক আছে? তাহলে নেট ওয়েট কত হলো? নেট ওয়েট mg minus m/2g is equal to m/2g। তাহলে এই ওয়েটটা কোথায় কাজ করছে? দিস ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। তাহলে কিছুক্ষণ পর বলেছে যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট ভেলোসিটির নাম কি? দ্যাট ইজ টার্মিনাল ভেলোসিটি। তোমরা প্রত্যেকেই জানো টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করেছে। তাহলে টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করেছে, তার মানে কি ওর উপর নেট ফোর্স 0। তাহলে ভিসকাস ফোর্স কত হবে? অবশ্যই m/2g। অর্থাৎ এই ব্যালেন্স যে নেট ওয়েটটা আছে এটাকেই মেকআপ করবে কে? ভিসকাস ফোর্স। অর্থাৎ ভিসকাস ফোর্সের ভ্যালু হবে m/2g। দ্যাট ইজ অপশন 1। ওকে, এখানে একটা কলাম ম্যাচিং আছে, ঠিক আছে? তো কলাম ম্যাচিং এর ক্ষেত্রে তোমরা ইজিলি এই ব্যাপারটাকে দেখতে পারো। এখানে যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুকের সাথে AQBPCSDR, AQBPCSDR অপশন 3, দিস ইজ দ্য কারেক্ট, ঠিক আছে? এগুলো স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন, যে কোনো টেক্সট বইতে রয়েছে। প্রেসার এক্সার্টেড, রুট মিন স্কোয়ার স্পিড, যেমন এ, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা কিওয়ার্ডের সাথে মিল করে, ঠিক আছে? প্রেসার এক্সার্টেড
বি, বিটা যাবে পি এর সাথে মিলবে, যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে। সো দেয়ার দ্য কারেক্ট অপশন ইজ 3। ভেরি ভেরি ইজি কোশ্চেন। এই অঙ্কটা একেবারেই ইজি অঙ্ক, খুবই সহজ। ওয়াটারফলস 60 মিটার। তাহলে আমরা কি জানি ওয়ার্ক ডান, স্থিতিশক্তি পরিবর্তন, স্থিতিশক্তির এক্সপ্রেশন কি mgh। তাহলে 15 কিলোগ্রাম পার সেকেন্ড, এটা কি অ্যাট দ্য রেট, তার মানে এটা কি পাওয়ার হয়ে গেল, কারণ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম ইজ ইকুয়াল টু পাওয়ার। তাহলে পাওয়ার ইনপুট কত mgh, তার মানে m কত 15, g কে 10 ধরলাম, হাইট হচ্ছে 60 মিটার, তাহলে এখানে কত হলো 9000 ওয়াট। এটাই হচ্ছে। এইবার বলছে যে ফ্রিকশনাল ফোর্সের জন্য 10% আমার লস হয়েছে, তো লস ইজ 10% ডিউ টু ফ্রিকশনাল ফোর্স। তাহলে 100 এর লস হয় কত 10, তাহলে 9000 এর লস হয় কত 10/100 উইটিক নিয়ম, অর্থাৎ 900। তাহলে নেট পাওয়ার কত অর্থাৎ 8.1 কিলোওয়াট। ঠিক আছে, অপশন 2 দিস ইজ দ্য কারেক্ট। আচ্ছা, এটা অপটিক্সের ফান্ডামেন্টাল কোশ্চেন, এখানে কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই, তিনটে পয়েন্টই দেখো প্রযোজ্য, সুতরাং এখানে কারেক্ট অপশন ইজ 4, অল অফ দি অ্যাবভ, তিনটেই দেখো প্রযোজ্য। Lens of large focal length, large aperture is best suited as an objective of an astronomical telescope. Astronomical telescope এর প্রপার্টিতে গিয়ে তোমরা দেখতে পাবে যে তিনটেই কিন্তু প্রযোজ্য। Visibility, large area light gathering power, large aperture provides greater resolution. অর্থাৎ এখানে কারেক্ট অপশন হবে all of the above, নাম্বার 4। নেক্সট, হ্যাঁ, ইলেকট্রন কনসেন্ট্রেশন, এখানে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন এখানে বলেছে যে in an intact semiconductor same as electron concentration is same as hole concentration, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কারেক্ট অপশন হবে কারেন্ট ইন n টাইপ ইজ বেটার দ্যান কারেন্ট ইন p টাইপ, কারণ আমরা জানি মোবিলিটি অফ ইলেকট্রন ইজ মোর দ্যান হোলস, অর্থাৎ হোলের তুলনায় ইলেকট্রনের মোবিলিটি কিন্তু বেশি, সুতরাং এন টাইপে কারেন্টটা সবসময় আমি বেশি পাবো, অর্থাৎ ইলেকট্রন ছুটতে তাড়াতাড়ি পাবে। এটাও নিউক্লিয়ার ফিজিক্সে, এখানে সহজে একটি ক্যালকুলেশন আছে, অর্থাৎ মাস নাম্বার হচ্ছে 240, এখানে বলেছে বাইন্ডিং এনার্জি আনফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াই, অর্থাৎ এইটা হচ্ছে ধরে নিলাম আনফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াই, এখান থেকে দুটো নিউক্লিয়াই ভাগ হচ্ছে 120 120, এটা হচ্ছে 240, এটা হলো 120, এটা হলো 120, অর্থাৎ এইবার হিসাবটা তাহলে কিভাবে করতে হবে, 7.6, তাহলে 7.6 ইনটু 240, এইটা ছিল আমার, হলো কত, হলো হচ্ছে 8.5, অর্থাৎ 8.5 ইনটু 120, দুটো যেহেতু হয়েছে তাহলে ইনটু 2, তাহলে 2 ইনটু 8.5 ইনটু 120, কারণ এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এই কথাটাকে লক্ষ্য করো, পার নিউক্লিয়ন, অর্থাৎ মাস নাম্বার 240, তাহলে 240 দিয়ে সবসময় কিন্তু বাইন্ডিং এনার্জিকে গুণ করতে হবে, তাহলে টোটাল বাইন্ডিং এনার্জিটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করলে অ্যান্সার উইল বি 216 মিলি। ক্যালকুলেশনটা তোমরা করে দেখবে, ইট ইজ পারফেক্টলি 260 মিলি। যেহেতু এখানে বাইন্ডিং এনার্জি এই কথাটা লক্ষ্য করো, পার নিউক্লিয়ন কিন্তু বলেছে, তাহলে পার নিউক্লিয়ন, সুতরাং এখানে অবশ্যই তাকে মাস নাম্বার দিয়ে বাইন্ডিং এনার্জিকে গুণ করতে হবে, এবং যে দুটো খণ্ডে বিভক্ত হয়েছে তার জন্য আমি এখানে 2 দিয়ে লিখতে হবে। ওকে, হ্যাঁ,
দিস ইজ এ থিওরি অ্যাকচুয়ালি। এটা ডিসি পান্ডেতে করে দেওয়া আছে। ডিসি পান্ডে এসে ওরা যে ঠিক কারেন্ট ক্যারিং কেবল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, তাহলে ঠিক কারেন্ট ক্যারিং কেবল যদি থাকে তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা ওই বইতে পেয়ে যাবে। একটা ঠিক আমি বলে দিচ্ছি, যখন ইনসাইড হবে, ইনসাইডের ক্ষেত্রে বি হবে প্রপোর্শনাল টু আর, অর্থাৎ ডিস্টেন্সের সাথে সমানুপাতিক ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু যখনই আউটসাইড হবে, বাইরে, তখন কিন্তু বি ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ওকে, তাহলে ইনসাইডে কি হবে, আর এর সাথে বি সমানুপাতিক আর এখানে ব্যস্তানুপাতিক। তাহলে কারেক্ট অপশন কি হবে, নাম্বার 3, মোটা কেবলের ক্ষেত্রে, ঠিক কারেন্ট ক্যারিং কেবলের ক্ষেত্রে। ওকে, আউটসাইডের ফর্মুলাটা আমরা প্রত্যেকেই জানি, বি ইজ ইকুয়াল টু বায়োক্সেলার ওয়ান থেকে বি ইজ ইকুয়াল টু পাই আর। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, অর্থাৎ যত ডিস্টেন্স বাড়বে বাইরে আউটসাইডে তত কি হবে, বি এর মান কমবে। সুতরাং এখানে দেখো এইভাবে কমছে এবং ভেতরে বাড়ছে এবং একদম এজে গিয়ে, অর্থাৎ তার রেডিয়াসের যে ম্যাক্সিমাম ভ্যালু সেখানে গিয়ে এটা ম্যাক্সিমাম হচ্ছে। ওকে, হ্যাঁ আচ্ছা, এটাও খুব সুন্দর একটা অঙ্ক, ক্যাপাসিট্যান্স দুটো চার্জ স্ফেরিক্যাল কন্ডাক্টরস R1 R2, এদেরকে একটি তার দিয়ে কানেক্ট করেছি সাপোজ। তাহলে তার দিয়ে যখনই কানেক্ট করলাম তখনই কি হবে, আমরা জানি যে এই দুটোর পোটেনশিয়াল সেম হয়ে যাবে, এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে। চার্জ কিন্তু সেম হবে না, পোটেনশিয়াল মাস্ট বি সেম। কতক্ষণ অবধি আদান প্রদান হবে, যতক্ষণ না পোটেনশিয়াল সেম হচ্ছে। তাহলে এইখানে আমি ধরলাম Q1 ইজ ইকুয়াল টু, আমরা জানি C1V, এইখানে ধরলাম Q2 ইজ ইকুয়াল টু C2V। ওকে, তাহলে Q1 ইজ ইকুয়াল টু, গোলকের ক্ষেত্রে আমরা জানি 4 পাই R1 স্কয়ার সিগমা 1, সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা 1, সারফেস এরিয়া হচ্ছে 4 পাই R স্কয়ার, ইজ ইকুয়াল টু C1 এর জায়গায় আমরা যেহেতু জানি যে রেডিয়াসের সাথে ভ্যালুটা মিলে যায় CGS এ, তাহলে R1 বি লিখতে পারি। এইখানেও সিমিলারলি লিখলাম 4 পাই R2 স্কয়ার সিগমা 2 ইজ ইকুয়াল টু R2V। তাহলে এবার এই দুটোকে যদি ভাগ করি, সিগমা 1 বাই সিগমা 2 পেয়ে যাব। তাহলে R1 আর কাটলো এখান থেকে, তাহলে 4 পাই R1 সিগমা 1 বাই 4 পাই R2 সিগমা 2 ইজ ইকুয়াল টু VB কেটে গেল, তাহলে এখানে 1 হয়ে গেল, ডিভাইড করতে, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 ইজ ইকুয়াল টু R2 বাই R1। This is the direct answer. Number 2, R2 by R1, this is the correct answer. So next question. EMG, that is a very ইজি কোশ্চেন। ঠিক আছে, ডাইমেনশনাল অ্যানালিসিসের ফর্মুলা, এটা খুবই ইজি একটা কোশ্চেন। ডাইমেনশনাল অ্যানালিসিস করলে তোমরা পেয়ে যাবে ই এবং জি এর, অর্থাৎ ই হচ্ছে গ্র্যাভিটেশনাল ই হচ্ছে এনার্জি, এনার্জি ডাইমেনশন কি, এনার্জি ডাইমেনশন তোমরা ওয়ার্ক ডাইমেনশন, অর্থাৎ F ইন্টু এস, F ইন্টু এস মানে F, অর্থাৎ F এর ডাইমেনশন কি m l টু দি পাওয়ার -2 আর s এর ডাইমেনশন হচ্ছে l স্কয়ার টু দি পাওয়ার -2। যে g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন যদি ভুলে যাও, মনে রাখা অনেক সময় সম্ভব হয় না, তখন কি করবে, ডাইরেক্ট বের করে দেবে নিউটন ল থেকে, g ml বাই r স্কয়ার, এখান থেকে বের করে নাও। তাহলে g is equal to f r square by n square
ধরে নিলাম m ইকুয়াল টু n, তাহলে ডাইমেনশন এখান থেকে পেয়ে যাবে f এর ডাইমেনশন m এর টু দি পাওয়ার -2 আর স্কয়ার হচ্ছে l স্কয়ার m স্কয়ার, তাহলে m -1 l কিউব t টু দি পাওয়ার -2। তাহলে দুটোকে এবার ভাগ করে দাও, এখান থেকে ডাইমেনশন পেয়ে গেলে e বাই g, তাহলে right option will be m square l minus 1 t0, that is number 1. This is the correct option. Okay, okay, হ্যাঁ স্প্রিং এর ক্ষেত্রে এখানে আমরা প্রত্যেকই ফর্মুলা জানি q = 2 pi m/k, k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটাকে ব্যবহার করব স্প্রিং কনস্ট্যান্ট, পাশে f = kx, অর্থাৎ ফোর্স কত, ফোর্স হচ্ছে 10 নিউটন, 10 = k, 5 সেন্টিমিটার স্ট্রেচ হয়েছে 5, তাহলে k কত হলো 200 নিউটন পার মিটার, তাহলে 2 পাই দুটো বারে হচ্ছে 2 কিলোগ্রাম ডিভাইডেড বাই 200, তাহলে 2 পাই ইনটু 10, pi by 5, pi by 5 is equal to 0.628 second, 0.628 second. Okay, so that is the correct answer. pi হচ্ছে 22, 7 হচ্ছে 35, তোমরা চাইলে ভাগটা করে ফেলতে পারো, 0.628 সেকেন্ড হবে, that is the correct answer. Next, আচ্ছা এটাও সেই আগের কোশ্চেনের মতোই কলাম ম্যাচিং, কলাম ম্যাচিং এর কোশ্চেন। এখানে হচ্ছে a r b s c p d q, অর্থাৎ নাম্বার 1 ম্যাচ করো, a এর সাথে r ইউনিট ভেলোসিটি, ঠিক আছে, b এর সাথে s, d এর সাথে j = NABD, well known formula এটা, j = NABD, current density j = NABD, okay, next, হ্যাঁ এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যে ডাইপোলটা কোন দিকে যাবে। দেখো ডাইপোল সবসময় ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেদিকেই যাবে, এবং কোনো বস্তু কোন দিকে থাকতে চায়, যে কোনো বস্তু একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে, ফিজিক্সের ল, মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে চায়, ঠিক আছে। তাহলে এইখানে right option will be towards the right as its potential energy will decrease, ঠিক আছে, ডান দিকে যাবে কারণ তার পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, কমছে, towards the right as its potential energy will decrease, মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে যে কোনো বস্তু থাকতে চায়। নেক্সট, আচ্ছা এইখানে জেনার ডায়োড অবশ্যই রিভার্স বায়াসে কানেক্টেড হয়, দ্যাট ইজ A is true, এটা জেনার ডায়োডের প্রিন্সিপাল করলে প্রত্যেকেই জানো তোমরা, বাট B is not, ওকে, hence A is correct, B is incorrect, number 3 that is the correct option. স্ক্রু গজ, এটা 11 এর মানে ফার্স্ট ইউনিট মেজারমেন্টের মেন স্কেল রিডিং হচ্ছে 0 মিলিমিটার। আমাদেরকে কি করতে হবে, এখানে লিস্ট কাউন্ট বার করতে হবে, লিস্ট কাউন্ট অর্থাৎ 100 ডিভিশন গেলে আমার লিনিয়ার স্কেলটা কত যায়, 1 মিলিমিটার যায়, তাহলে লিস্ট কাউন্ট ইজ 1/100, দ্যাট ইজ 0.01 মিলিমিটার, অর্থাৎ 0.001 সেন্টিমিটার। তাহলে টোটাল রিডিং কত হবে, টোটাল রিডিং ইজ ইকুয়াল টু মেন স্কেল রিডিং কত 0 প্লাস সার্কুলার রিডিং কত 52 ইনটু লিস্ট কাউন্ট মানে 0.001, তার মানে 0.052 centimeter, that is the correct answer.
Okay, 0.052 centimeter, that is number 4. That is the correct answer. তাই আমাদের লিস্ট কাউন্টটা বের করতে হবে। লিস্ট কাউন্টটা বের করলে আমরা ফর্মুলা জানি টোটাল রিডিং ইজ ইকুয়াল টু মেন স্কেল রিডিং যেটা 0 প্লাস সার্কুলার রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আচ্ছা, এইখানে সুন্দর একটা অঙ্ক। এই ডায়াগ্রামটা তোমরা মনে করে এলসিআর সার্কিটের এদিকে হচ্ছে রেজিস্ট্যান্স এবং আমরা জানি এলটা কোন দিকে থাকে, এল ভিএল উপরে, নিচে আছে ভিসি। তাহলে এইখানে কোথাও একটা হবে কি ভিএল মাইনাস ভিসি, অর্থাৎ এল ফর এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে ভিএল কত 40 ভোল্ট, সেখান থেকে ভিসি বাদ দেব, নিচে থাকে। এলসিআর সার্কিটের ফেজার ডায়াগ্রামটাকে লক্ষ্য করো, তাহলেই অঙ্কটা পারবে। তাহলে ভিএল মাইনাস ভিসি ইকুয়াল টু কত হলো 40 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 30 ভোল্ট। ভিআর ইজ ইকুয়াল টু কত 40 ভোল্ট। তাহলে আমার ফাইনাল ভোল্টেজটা কত, ভোল্টেজ কি হবে দুটো ভেক্টর যোগ 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার দ্যাট ইজ 50 ভোল্ট। এইবার দেখো কোশ্চেনে কিন্তু আরেকটা টুইস্ট আছে, লক্ষ্য করবে। এইখানে বলেছে যে অ্যামপ্লিটিউড অফ কারেন্ট, অর্থাৎ I0 তোমাকে দিয়ে দিয়েছে দ্যাট ইজ 10√2 অ্যাম্পিয়ার। কিন্তু অ্যামপ্লিটিউড অফ কারেন্ট দিলে কিন্তু আমার হবে না, আমাকে আরএমএস কারেন্ট বার করতে হবে। তাহলে আরএমএস কারেন্টের ফর্মুলা কি অ্যামপ্লিটিউড বাই √2, তার মানে আরএমএস কিন্তু 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এবার জেড তুমি বের করতে পারবে। জেড ইজ ইকুয়াল টু ভি আরএমএস বাই আই আরএমএস। ভি আরএমএস বেরিয়েছে 50, ইম্পিডেন্স অর্থাৎ ওহমের সূত্রের মতোই রোধ ইকুয়াল টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার, 50 বাই 10 দ্যাট ইজ 5 ভোল্ট। দ্যাট ইজ the correct answer. ওকে, নেক্সট। এটা একেবারেই ইজি, দুয়ারি মজুমদার মাইক্রোতে একদম থিওরিতেই বলে দেওয়া আছে। ঠিক আছে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর থিওরি, দ্য অপশন ইজ, এটা চোখ বুঝে তোমরা দিতে পারো নাম্বার 3। ঠিক আছে, এখানে কিন্তু ভলিউম অর্থাৎ A ইনটু ডি দিয়ে গুণ করতে হবে, টোটাল বলেছে। ঠিক আছে, এনার্জি স্টোরড ইন দ্য গ্যাপ, এখানে কিন্তু এনার্জি ডেনসিটি বলেনি, টোটাল বলেছে, তার জন্য A ইনটু ডি দিয়ে গুণ করতে হবে। নেক্সট, হ্যাঁ, ডি ব্রগলি মডার্ন ফিজিক্সের খুবই সুন্দর একটা প্রবলেম, এটা ডি ব্রগলি ওয়েভলেন্থের। এইখানে আমরা জানি যে ল্যামডা ডি ইজ ইকুয়াল টু ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু এইচ বাই বি, অর্থাৎ এইচ বাই এম ডি। তাহলে এখান থেকে কি পেলাম, ভেলোসিটি ইজ ইকুয়াল টু এইচ বাই এম ল্যামডা ডি। ঠিক আছে, এবার আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন দেখো যে ইনসিডেন্ট মানে নেগলিজিবল ওয়ার্ক ফাংশন, তার মানে আমরা ধরে নিতে পারি যে ওয়ার্ক ফাংশন কত ইকুয়াল টু 0, ওয়ার্ক ফাংশন নেই। তাহলে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন কি, hc বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত হাফ mv স্কয়ার প্লাস ওয়ার্ক ফাংশন এখানে তো নেই, নেগলিজিবল বলেছে, তাহলে 0। তাহলে hc বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ারের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে হবে, d ব্রগলি a স্কয়ার বাই m স্কয়ার ল্যামডা d আর স্কয়ার। h কাটলো, m কাটলো, তাহলে ল্যামডা d স্কয়ার ইজ ইকুয়াল টু, বা ল্যামডা ইজ ইকুয়াল টু, এখান থেকে হবে ল্যামডা ইজ ইকুয়াল টু 2m c, 2mc by h into lambda d square. তাহলে 3 নম্বর অপশন ইজ কারেক্ট, lambda is equal to 2mc by h into lambda d square. অপশন 3 দিস ইজ দ্য কারেক্ট। ঠিক আছে,
এটাও খুব সুন্দর একটি অঙ্ক। এখানে দেখো ছবিটাকে যদি আমরা এঁকে ফেলতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। খুব ভালোভাবে লক্ষ্য করবে এইখানে এইটা এখান থেকে আসছে, অর্থাৎ এটা লম্ব যেহেতু লম্বালম্বি একদম করবে, তাহলে ত্রিভুজের 90 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। তাহলে লম্বালম্বি এসে পড়লো, এটা লম্ব এটা এই, তাহলে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে 90, এটা 30, 120, তাহলে এটা কত ডিগ্রি হবে 60। তাহলে এখানে আপতন কোণ কত, এটা 90 হবে, 60 90 থেকে 60 বাদ, তাহলে 30 ডিগ্রি। তাহলে I ইজ ইকুয়াল টু কত ডিগ্রি অ্যাঙ্গেলে করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করছে। আচ্ছা এটা মিউ কত দেওয়া আছে √3, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে স্নেলের সূত্র লাগাও। স্নেলের সূত্র কি বলছে, ফর্মুলা মিউ sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে এয়ার এর মিউ কত 1 sin the angle is theta, তাহলে মিউ sin theta is equal to √3 sin 30 half, তাহলে theta is equal to কত ডিগ্রি, that is 60 ডিগ্রি। তাহলে এখানে ছবিটাকে কমপ্লিট করতে পারলে কিন্তু হয়ে যাবে। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 90 180 ডিগ্রি, এই প্রপার্টিটাকে এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এটা খুবই সুন্দর একটি অঙ্ক। এইখানে দেখো এইটা কিন্তু শর্ট করা আছে, অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন। শর্ট করা থাকলে কি হবে, কারেন্ট কিন্তু এটা দিয়ে চলে যাবে, অর্থাৎ এই ক্যাপাসিট্যান্সটা থেকেও নেই, অর্থাৎ এটার কোনো ভ্যালু নেই, সুতরাং এটাকে তুমি বাদ দিতে পারো। তাহলে বাদ যদি দাও, দুটো ক্যাপাসিটর কি কম্বিনেশনে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। ক্যাপাসিটর যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়, ভেরি ইজি, C plus C is equal to 2C. ওকে, নেক্সট কোশ্চেন। এটাও ডাইমেনশন অ্যানালিসিসের ভেরি ইজি একটা কোশ্চেন। ফোর্স, অ্যাক্সিলারেশন, টাইম, এনার্জি। এনার্জি মানে আমরা জানি ডাইমেনশন অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু F ইনটু S, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার S এর জায়গায় কি লিখতে পারি আমরা, ফর্মুলা আমাদের হাতে আছে, S ইজ ইকুয়াল টু আমরা জানি UT প্লাস হাফ AT স্কয়ার, অর্থাৎ যেহেতু প্লাস আছে তাহলে UT এর ডাইমেনশন S এর সাথে মিলবে, AT স্কয়ার এর ডাইমেনশন S এর সাথে মিলবে, অর্থাৎ হাফ যেহেতু ডাইমেনশন S। তাহলে S এর জায়গায় আমরা লিখতে পারি F অ্যাক্সিলারেশন A T স্কয়ার টাইম, অর্থাৎ F AT স্কয়ার। তাহলে অপশন বি নাম্বার 2 ইজ কারেক্ট, F AT স্কয়ার। নেক্সট। হ্যাঁ এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু ইজি, নিউটনস ল অফ কুলিং থেকে অঙ্কটা আসবে। প্রথমে দেখো বস্তুর গড় উষ্ণতা ধরে নাও, ফার্স্টে বস্তুর গড় উষ্ণতা ধরে নাও 90 থেকে 80। তাহলে প্রথমে মিন টেম্পারেচার, বস্তুর গড় উষ্ণতা 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি বাই 2 সমান সমান কত হলো 85 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে মিন টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা এইবার ডিফারেন্স ইন টেম্পারেচার কত, টেম্পারেচার ডিফারেন্স প্রথম ক্ষেত্রে কত, রুম টেম্পারেচার 20, তাহলে 85 মাইনাস 20 দ্যাট ইজ 65 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নিউটনস অফ লস অফ কুলিং এর উষ্ণতা হ্রাসের হার, রেট অফ কুলিং আমরা জানি d(θ1 dt) ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এখানে d(θ1 dt) 90 থেকে 80 হয়েছে t মিনিটে, 90 থেকে 80 হয়েছে t মিনিটে, ইজ ইকুয়াল টু মাইনাস হবে যেহেতু ঠান্ডা হচ্ছে, তাহলে -10/t ইজ ইকুয়াল টু আমরা জানি কনস্ট্যান্ট c ইনটু উষ্ণতার পার্থক্য কত 65, দ্যাট ইজ ইকুয়েশন। ওকে, এবার সেকেন্ড কেসে আছে, সেকেন্ড কেসে কত 80 থেকে 60 হয়েছে,
তাহলে সেকেন্ড কেসে মিড টেম্পারেচার কত 80 প্লাস 60 বাই 2 তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড মিড টেম্পারেচার। তাহলে এইখানে উষ্ণতার পার্থক্য কত 70 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিপার্শ্বের সাহায্যে সাথে উষ্ণতার পার্থক্য। তাহলে এখানেও সেম রেট অফ কুলিং করা হবে d theta to dt is equal to minus 80 minus 60 by ধরে নিলাম t dash is equal to minus 20 by t dash is equal to c into 50 দুই নম্বর ইকুয়েশন। এবার দুটোকে ভাগ করে দেব, ঠিক আছে 2 1 divided by 2 তার মানে 10 by t into t dash by 20 তাহলে c into 65 by c into 50 সব কাটাকাটি গেল 2 তাহলে t dash is equal to 30 t by 5। ওকে, তাহলে একটু বড় হবে অঙ্কটা, কিন্তু যদি ঠিকঠাক করো আমার মনে হয় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে অঙ্কটা করে দেওয়া সম্ভব যদি ঠিকঠাক করা যায়। ইনকামস লস অফ তাহলে 30 by 5t। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা একেবারেই জলভাত একটি অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইজি একটি প্রবলেম। তোমরা দেখো 4টে রেজিস্ট্যান্সকে প্যারালালি কানেক্ট করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ইকুয়াল আর 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 আর, তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি রেজিস্ট্যান্স কত? অবশ্যই প্যারালালে তোমরা জানো r/4 ইজ ইকুয়াল টু 0.25। তাহলে এফেক্টিভ লোড কত 0.25 ইনটু 4 কত 1 হবে। এবার এদেরকে যদি আমি সিরিজে লাগিয়ে দিই তখন তার রোধ কত হচ্ছে 1.11, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে সিরিজে যোগ 4। ওকে, সো নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অপশন। খুবই সহজ অঙ্ক। ইনফ্যাক্ট মাধ্যমিকে যারা পড়েছে কারেন্ট ইলেকট্রিসিটি তারাও কিন্তু এই অঙ্কটা করতে পারে। নেক্সট, এটাও খুব ভেরি ভেরি ইজি একটি প্রবলেম। এইখানে তোমরা একটা জিনিস ধরে নাও যে ফোটনের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার, ঠিক আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু এখানে এনার্জি কত hc বাই ল্যাম্ডা n নাম্বার অফ ফোটনস nhc বাই ল্যাম্ডা ইজ ইকুয়াল টু কত বলেছে 3.3 × 10⁻³ তাহলে প্রত্যেকটা ভ্যালু বসাও, h এর ভ্যালু বসাও, c এর ভ্যালু বসাও। ল্যাম্ডা হচ্ছে 600 ন্যানোমিটার, তাহলে n হচ্ছে h এর ভ্যালু বসাও 6.6 × 10⁻34, c 3 × 10⁸, ল্যাম্ডা হচ্ছে 600 ন্যানোমিটার মানে 10⁻⁹, কনভার্সনটা ঠিকঠাক করবে 3.3 × 10⁻³ তাহলে n এর অর্ডার আসবে 10⁻16। ক্যালকুলেশনটা করে দাও। সো দ্য রাইট অপশন ইজ 10⁻16। ওকে, নেক্সট কোশ্চেন। প্রবাহী তড়িতে শান এই পার্টটা যদি ঠিকঠাক করে থাকো তাহলে এই অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। এখানে দেখো R1 কে ধরার দরকার নেই, এখান থেকে I1 হচ্ছে আমার মেইন কারেন্ট। মেইন কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়েছে, এদিকে I2 গেছে, এদিকে I3 গেছে। তাহলে I3 ইজ ইকুয়াল টু কত I3 ইজ ইকুয়াল টু আমরা জানি শান্টের ফর্মুলা মেইন কারেন্ট I1 ইনটু নিচে হবে R2 প্লাস R3 আর উপরে যেখান দিয়ে I3 গেছে তার অপোজিটের ফেজটা আসবে, অর্থাৎ R2 আসবে। যদি I2 বার করতাম তাহলে R3 উপরে আসবে। ওকে, তাহলে এখানে I3 বাই I1 ইজ ইকুয়াল টু চলে আসবে R2 বাই R2 প্লাস R3। দ্যাট ইজ নাম্বার 2। নেক্সট,
আচ্ছা, এটাও অপটিক্সের অঙ্ক। আগেরটার মতোই এটাও যদি ছবিটা এঁকে ফেলতে পারো তাহলে তোমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে পয়েন্ট অবজেক্ট প্লেসড 60 সেন্টিমিটার ধরো পয়েন্ট অবজেক্টটা আছে, ফোকাল লেন্থ হচ্ছে 30। তাহলে অবজেক্টটা কোথায় আছে? ইউ ইজ অ্যাট 2f। আমরা জানি ফোকাল লেন্থের দ্বিগুণ দূরত্বে যদি বস্তুটি থাকে, ফোকাল লেন্থের দ্বিগুণ দূরত্বে যদি বস্তুটি থাকে তাহলে ফাইনাল ইমেজও কিন্তু কোথায় তৈরি হয়? ভিও হবে 2f। অর্থাৎ এর ইমেজটা কোথায় তৈরি হবে? এখান থেকে আসবে, আসার পর প্লেন মিররে আসবে, প্লেন মিররে আসার পর এইখানে কোথায় গিয়ে মিলিত হবে? অর্থাৎ এটা হচ্ছে 40, এটা চলে আসো আরো 20 সেন্টিমিটারে গিয়ে মিলিত হবে। ঠিক আছে? প্লেন মিরর না থাকলে এখানেই পয়েন্টটা আমি পেলাম। আমরা প্রত্যেকেই জানি, আবার বলছি, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা বা ডেরিভেশনও বলতে পারে। ইউ যদি 2f হয় তাহলে ভিও হবে 2f, তাহলে 20 হবে। তাহলে এক্ষেত্রে অবজেক্টটা কি? অবজেক্টটা কিন্তু ভার্চুয়াল। অর্থাৎ প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্টটা হয়ে গেল ভার্চুয়াল। তাহলে আমরা জানি অবজেক্ট যদি ভার্চুয়াল হয় তাহলে ইমেজ হবে রিয়াল। অর্থাৎ অবজেক্ট আছে 20 সেন্টিমিটারে, ইমেজটা হবে এইখানে, অর্থাৎ ইমেজও কিন্তু হবে রিয়াল। ইমেজও হবে কোথায়? 20 সেন্টিমিটারে ইমেজ ইজ রিয়াল। তাহলে এখান থেকে 20 সেন্টিমিটার, তাহলে এই লেন্স থেকেও কত? এটা 40, তাহলে এই লেন্স থেকেও এটা ডিসটেন্স কত হবে? এবং ইমেজ ইজ রিয়াল। কারণ দেখো রে ইজ অ্যাকচুয়ালি মিটিং দেয়ার, অ্যাকচুয়ালি ডেটা এখানে মিট করছে। ঠিক আছে? তাহলে 20 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স ইট উইল বি a real image number 1. That will be the correct answer. Okay? Yes. আচ্ছা, এইটা লজিক গেটের অঙ্ক। তোমরা খুব ইজিলি এইটাকে এইগুলোকে মেলাও, কোনটা কোনটা আছে। ঠিক আছে? এটা কি গেট? কি গেট এটা? দেখো অ্যান্ড, এখানে দেখো ন্যান্ড। ঠিক আছে? তাহলে এ বি, এখানে এ আছে এখানে বি আছে, তাহলে অ্যান্ড কি হলো? এ বি। ন্যান্ড এ কি হলো? বি সি, তাহলে বি সি, বি সি বার, এটা হচ্ছে অর। তাহলে এ বি প্লাস বি সি বার, এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটগুলোকে মেলাও, মিলালে দেখবে এখানে অপশন 3 নম্বর। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই 5 ভোল্ট আউটপুট পাবো। প্রত্যেকটা এখান থেকে নিয়ে দেখো 1 2 3, এই প্রত্যেকটা ব্লকের মেলাও, দেখবি যে আউটপুট হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে? নেক্সট, ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই পাওয়ারের ইকুয়েশন জানি। ট্রান্সফর্মারের ক্ষেত্রে ঠিক আছে, ভিপি আইপি ইজ ইকুয়াল টু ভিএসআইএস, এই হচ্ছে আমাদের ফর্মুলা। অর্থাৎ পি ফর প্রাইমারি, এস ফর সেকেন্ডারি। মিউচুয়াল ইন্ডাকশন করেছি আমরা। তার মানে এসি মেন্স হচ্ছে 220 ভোল্ট, কারেন্ট আমাকে বের করতে হবে। আর এইটা পাওয়ার হচ্ছে 44 ওয়াট, 44। তাহলে কারেন্ট এখান থেকে পেয়ে গেলাম 44/220, অর্থাৎ কত? 1/5, মানে 0.2, 0.2 ampere. That is the correct answer. ঠিক আছে? নেক্সট কোশ্চেন। হ্যাঁ, ইউনিফর্ম কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 12 এর রেজিস্ট্যান্স আর, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরো এখানে কমপ্লিট করলাম আমি এ লেন্থ এরকম এই, তাহলে পেরিমিটার কত হবে? 3a। আর এখানে যদি স্কোয়ার কমপ্লিট করি তাহলে তার পেরিমিটার কত হবে? 4a। এ এ এ এ, আচ্ছা, তাহলে পেরিমিটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3a। তাহলে নাম্বার অফ টার্নস, পাক সংখ্যা কত?
per unit length 12a by 3a is equal to 4 আর স্কয়ারের ক্ষেত্রে কত নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ n is equal to কত 12a by 4a is equal to 3 তাহলে আমাকে ডাইপোল মোমেন্ট বার করতে হয়েছে ফর্মুলা আমাদের প্রত্যেকেরই জানা প্রথম ক্ষেত্রে এক নম্বর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা কি NIA ট্রায়াঙ্গেলের এরিয়া কত সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি নাম্বার অফ টার্মস হচ্ছে 4 i √3 by 4 a স্কয়ার 4 4 কাটলো √3 i a স্কয়ার আর দুই নম্বর এখানেও ফর্মুলা NIA নাম্বার অফ টার্মস হচ্ছে 3 i আর এরিয়া কত স্কয়ারের এরিয়া ইজ a স্কয়ার তাহলে √3 i a স্কয়ার and 3 i a স্কয়ার দিস ইজ দ্য রাইট অপশন নাম্বার 1 যেহেতু এক নম্বরে ট্রায়াঙ্গেল আছে তাহলে ট্রায়াঙ্গেলেরটা আগে আসবে এটা কিন্তু ভুল করবে না দুই নম্বরে স্কয়ার আছে তাহলে স্কয়ারটা দিয়ে আসবে ওকে হ্যাঁ ইন দ্য প্রোডাক্ট এখানেও তোমরা যেটা আমি বলেছিলাম অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা তোমরা করতে পারো ঠিক আছে অর্থাৎ ট্রায়াল এরর মেথড করে ভি ক্রস বি ক্রস প্রোডাক্টটা করে দেখো এখানেও সিমিলারলি আই জে কে করে চারটা অপশানকে করে দেখতে পারো দ্য রাইট অপশান অর্থাৎ বাঁদিক ডান দিক কোন ক্ষেত্রে মিলছে রাইট অপশান ইজ অপশন 2 নম্বর এটা তোমরা নিজেরা করে দেখতে পারো এনি ডিফিকাল্টি কোনো ডিফিকাল্টি যদি ফেস করো তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারো আমি ফার্দার আরেকটা ভিডিও এটার জন্য বানিয়ে দেবো নেক্সট আচ্ছা এইটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ফর্মুলা অর্থাৎ প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা জানি ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা by 2g u square sin square theta by 2g তাহলে ম্যাক্সিমাম হাইট এখানে কত হয়েছে হাইট অ্যাটেন্ড ইজ 4r ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড 4r তাহলে u যে ভেলোসিটি এখানে কত বলেছে পার্টিকেলটা রেডিয়াস আর ইউনিফর্ম স্পিডে ঘুরছে তাহলে t হচ্ছে এক পাক যাচ্ছে রেডিয়াস আর 2 pi r by v তাহলে velocity is equal to কত হলো 2 pi r by v তার মানে u is the velocity velocityটার জায়গায় u এর জায়গায় এই মানটা বসাবো 2 pi r by v তাহলে 2 pi r মানে 4 pi square r square by t square sin square theta by 2g ওকে তাহলে এই ফর্মুলাটা না জানলে কিন্তু অঙ্কটা করা মুশকিল প্রজেক্টাইল মোশনের যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইতে তোমরা পাবে সর্বোচ্চ উচ্চতা প্রজেক্টাইলের কত এখান থেকে 4 r স্কয়ার r কাটলাম ঠিক আছে তাহলে ফাইনালি আমার দাঁড়ালো sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু gt স্কয়ার বাই পাই স্কয়ার r I square theta is equal to sin inverse তার হাফ অর্থাৎ অপশন হচ্ছে এখানে মিলবে হচ্ছে 4 নম্বর ওকে নেক্সট আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে সিরিজ এলসিআর সার্কিটের একটা ফর্মুলা ঠিক আছে এইখানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি তাহলে আগে তোমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা বার করো ওমেগা 0 ইজ ইকুয়াল টু 1/LC ফর্মুলাটা বসাও রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এল এর ভ্যালু বসাও সি এর ভ্যালু বসাও দেখবে 50 রেডিয়ান পার সেকেন্ড আসছে এল এর ভ্যালু বসাও এখানে
5 আর সি এর ভ্যালু বসাও 80 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাডকে 10⁻⁻6 দিয়ে গুণ করো, কাটাকাটি করলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বেরোবে 50 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা 1 এর ভ্যালু কত? আপ পাওয়ার ফ্রিকোয়েন্সি একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, r/12 ওমেগা 0 স্কয়ার প্লাস r স্কয়ার বাই 4l স্কয়ার, ওমেগা 0 স্কয়ার প্লাস r স্কয়ার বাই 4l স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু তোমাকে বলে দিয়েছি 40 ওহম। তাহলে সমস্ত কাটাকাটি করে ওমেগা 1 এর ভ্যালু তোমার বেরোবে 54 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ r/12 এর ভ্যালু বেরোলো 4, এটা হচ্ছে 50, এখান থেকে এটা আছে, ঠিক আছে। সিমিলারলি ওমেগা 2 তার ভ্যালু বেরোবে -r/12 প্লাস ওমেগা 0 স্কয়ার প্লাস r স্কয়ার বাই 4l স্কয়ার তার হাফ is equal to 46 রেডিয়ান পার সেকেন্ড। 46 and 54। এটা করার আরেকটা শর্ট প্রসেস আমি বলে দিচ্ছি। এই ফর্মুলাতে r স্কয়ার বাই 4l স্কয়ার এটাকে নেগলেক্ট করবে, এমন কিছু যায় আসে না এটাকে নেগলেক্ট করবে। নেগলেক্ট করে দেখো ওমেগা 0 হাফ, তার মানে ওমেগা 0 এখানে দেখো অর্থাৎ 50, তার মানে 50 এর সাথে তোমাকে r/12 এটা একবার প্লাস করতে হবে আর r/12 এটা একবার মাইনাস করতে হবে। অর্থাৎ r/12 এর ভ্যালু বেরোবে এখানে 4, তাহলে 50 থেকে 4 প্লাস করলে 54 আর মাইনাস করলে 46। So that will be the correct answer. Next. রিং এর ক্ষেত্রে আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাক্সিসের থ্রু দিয়ে দুটো আছে, রিং আর ডিস্ক, দুটোর পার্থক্য আশা করি জানো। রিং এর ক্ষেত্রে I is equal to m r square, তাহলে এটাকে আমরা লিখতে পারি I is equal to theta by 2 pi into m r square। তাহলে এবার রিং এর ক্ষেত্রে আমি করেছি 90 ডিগ্রি সেক্টরটাকে রিমুভ করে দিয়েছি, তাহলে আছে আমার কতটা বাকিটা। নেক্সট দ্যাট ইজ 270 ডিগ্রি, অর্থাৎ π/2 রিমুভ করেছি, তাহলে আমার এখানে আছে কত রিং এর মধ্য দিয়ে টোটাল। π/2 কে যদি আমরা রিমুভ করি তাহলে 3π/2, অর্থাৎ 2π minus π/2। তাহলে এটাকে রিমুভ করে দিয়েছি, তাহলে 3π/2, তাহলে এটাকে লেখা যায় I dash is equal to 3π/2 into m r square, तो पाई काट लो 3/4 m r square। তাহলে k এর ভ্যালু কত? k এর ভ্যালু ইজ 3/4। ওকে, next principle of moment এর অঙ্ক, that is the problem of principle of moment। এক্ষেত্রে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে 40 0 to 40 আর এইটা হচ্ছে 200, এটা হচ্ছে 0, that is 20। তাহলে মাস পার ইউনিট লেন্থ অফ দ্য রড কত? 500 গ্রাম divided by 200, মানে 5/2 গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে।
তাহলে 0 to 40 ফ্রম প্রিন্সিপাল, তাহলে মাস অফ 40 সেন্টিমিটারের মাস করো। ফর্টি সেন্টিমিটারের মাস করো 5/2 into 40 100 গ্রাম। তার মানে 40 থেকে শুরু করে 200 তাহলে মাস অফ 160 সেন্টিমিটার কত? 400 গ্রাম। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মাস অফ দ্য 160 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটার 0 to 40 এর মধ্যে মিডল পয়েন্ট কোনটা? 20। তার মানে ফ্রম প্রিন্সিপাল অফ মোমেন্টস, পিওএম, প্রিন্সিপাল অফ মোমেন্ট থেকে কি পাচ্ছি? তাহলে ফার্স্টে 2 কেজিটা অ্যাবাউট ও হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ ফালক্রাম, যাকে ব্যালেন্স করছে। তাহলে ও থেকে আমার 2 কিলোগ্রাম, তাহলে 2 × 10⁻³ কারণ গ্রামে করতে হবে, ইন্টু ও থেকে এটা ডিস্টেন্স কত? 20 সেন্টিমিটার, প্লাস 40 সেন্টিমিটারের ওয়েট কত? 100, অর্থাৎ 100 × 20 ইজ ইকুয়াল টু কি হবে? এবার রাইট হ্যান্ডেড এদিকে ক্লকওয়াইজ মুভমেন্ট, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, একটা ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, ক্লকওয়াইজ মুভমেন্ট কি হচ্ছে? 400 গ্রাম এর ওয়েটটা 0 থেকে 200 মানে 160 সেন্টিমিটার কোথায় কাজ করবে? at the point 80 সেন্টিমিটার। তার মানে 400 × 80 প্লাস এইখানে মাস ঝোলানো আছে m ইন্টু এটা 160 তে আছে, তাহলে ও থেকে এটা ডিস্টেন্স কত? 160 মাইনাস 40 দ্যাট ইজ 120। ওকে, এইবার বাঁ দিক ইকুয়াল টু ডান দিক হবে, তবে এটা ব্যালেন্সে থাকবে। নাও সলভ দিস, সলভ করলে you should get m is equal to 1/2. Okay, that's the right answer. So 45 questions আমাদের কমপ্লিট। এবছরের নিটে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি আমরা, ভালো এটা, যে পার্ট বিতে আরও 5টা কোশ্চেন এক্সট্রা দিয়েছে। ঠিক আছে, তো 45টা কোশ্চেন আমরা করে ফেললাম, 5টা কোশ্চেন তোমাদের উপর ছাড়লাম, তোমরা ভাবো। ইন কেস অফ এনি ডিফিকাল্টি কোনো কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট 5টা কোশ্চেন আরেকটা ভিডিও বানিয়ে দেওয়া যাবে, দ্যাট উইল বি এ ম্যাটার অফ 15 to 20 মিনিটস। ওকে, এমনিতে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তবে টোটাল 45টা কোশ্চেন আমি চেষ্টা করলাম যে যতটা শর্টে এবং সহজভাবে তোমাদেরকে বলা যায়। এর মধ্যে কোনো থিওরি বা কোনো পোর্শনে যদি তোমাদের ডিফিকাল্টি থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, জানাতে পারো। তোমরা প্রত্যেকে দেখবে ভিডিওটা। 12 সেপ্টেম্বর পরীক্ষাটা হয়েছে, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালোই হয়েছে, কদিনের মধ্যে রেজাল্ট বেরোবে। প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।